তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো ওয়ার 2 সিনেমাটা নিয়ে। তা আমি গতকাল এই সিনেমাটা দেখে এসেছি কল্যাণী সঙ্গম থেকে। তা আজকে এটা রিভিউ করছি, তার একটাই কারণ, কালকে আমার অনেক রাত্রিবেলা হয়ে গেছিলো ঢুকতে ঢুকতে, প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ আমি বাড়ি ঢুকেছি। তা আমার একটা কুইক রিভিউ মতন করেছিলাম, জাস্ট আমার রিয়াকশানটা শেয়ার করেছিলাম যে সিনেমাটা থেকে আলটিমেটলি কি ফিল করেছি, তার সেটা আমার নিজস্ব চ্যানেলে শর্টসে আমি শেয়ার করেছি। তা আপনারা চাইলে ওইটাও দেখতে পারেন, কুইক রিভিউটা। বাট এখন আমি ডিটেলড রিভিউ করব উইথ স্পয়লার। তা আগে থাকতে কিন্তু স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখলাম, আপনারা যারা সিনেমাটা দেখেননি অবশ্যই আগে সিনেমাটা হলে গিয়ে দেখে আসুন, তারপর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যারা দেখেছেন তারা তো অবভিয়াসলি আমার ভিডিওটা তো কন্টিনিউ করবেন। তা চলুন ভিডিওটি শুরু করা যায়। তা দেখুন, আমি এই সিনেমাটা দেখতে দেখতে না মানে খুব আকাশ পাতাল চিন্তা ভাবনা করছিলাম যে এই স্পাই ফ্র্যাঞ্চাইজির মেন সূত্রপাত হয়েছিল হচ্ছে ওই পাঠানের থেকে, যে তারা ঠিক করে যে একটা স্পাই ইউনিভার্স তারা মানে তৈরি করবে। কিন্তু মেন যে সূত্রপাতটা, অ্যাকচুয়ালি সূত্রপাতটা হয়েছিল হচ্ছে টাইগার থেকে। এবার টাইগার বা একথা টাইগার এই দুটো সিনেমা দুইজন পরিচালক বানিয়েছিল, কাবির খান এবং আলী আব্বাস জাফর। তাদের মধ্যে না নিজস্ব একটা কিছু ভয়েস ছিল সিনেমার মধ্যে, নিজস্বতা ছিল যে হ্যাঁ ভাই, আমি এই সিনেমাটা বানাচ্ছি, আমার নিজস্ব সিগনেচার স্টাইল আছে, আমার নিজস্ব ভয়েস আছে, আমি সেইভাবেই সিনেমাটাকে ট্রিট করব। ওয়ারের ক্ষেত্রে সিনেমাটা বিভিন্ন জায়গা থেকে কপি হলেও একটা স্লিক স্টাইলাইজড একটা ব্যাপার এনেছিল সিদ্ধার্থ আনন্দ, এবং সেটা দেখতে খুবই ভালো লেগেছিল। বিশেষ করে লাস্টের ক্লাইম্যাক্সে যে টুইস্টটা এসেছিলো, ওটা একদম শক ভ্যালু কিন্তু দিয়েছিল, আমাকেও দিয়েছিল এবং আমার সাথে সাথে যারা অডিয়েন্স ছিল তাদেরকেও দিয়েছিল। এবং সিদ্ধার্থ আনন্দকে আমার খুব একটা ভালো পরিচালক বলে মনে হয় না, কিন্তু তবুও সে কীভাবে যে স্লিক ব্যাপারটা রাখবে, স্লিক অ্যাকশানটা, সেটা সে ভালো মতন জানে এবং হিরোকে একটা পুল অফ করতে জানে যে কীভাবে প্রেজেন্টেশনটা করব যাতে অডিয়েন্স সেই ক্যারেক্টারটার জন্য রুট করে, চিল্লায় হলে বসে। তা সেটার জন্য একটা মেন জিনিস করেছিল সিদ্ধার্থ আনন্দ, সেটা দেখতে ভালো লেগেছিল। বাট আমাকে যদি বলতে, আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে অবভিয়াসলি একথা টাইগার, তারপর আমি টাইগার জিন্দা হ্যাকে রাখি, তারপর আমার ওয়ারকে রাখি। এই তিনটে সিনেমাই আমার স্পাই ইউনিভার্সের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে। এবং যখন পাঠান আসলো, তারা ঠিক করলো এটা একটা স্পাই ইউনিভার্সের অন্তর্গত করে দেবে, সব ক্যারেক্টারগুলোকে একসাথে নিয়ে এসে। তারপর টাইগার 3 আসলো। এইবার ওয়ারের যে টেমপ্লেটটা ছিল, সেটা পরপর প্রত্যেকটা সিনেমার টেমপ্লেট কিন্তু ফলো করতে লাগলো। সেটা পাঠানেও করলো, টাইগার 3-তে করলো, প্লাস এখন ওয়ার 2-তে করলো, যে একটা স্পেকটাকেল জিনিস দেখাবো, হিরো এলিভেশন থাকবে সেখানটায় কিছু স্লিক অ্যাকশান থাকবে, একটা হলিউডিশকরণ থাকবে, সেই জিনিসটা করা শুরু করলো। এবার যখন থেকে এটা স্পাই ইউনিভার্সের অন্তর্গত হওয়া হলো, তখন না প্রডিউসার আদিত্য চোপড়া কী করলো, জিনিসটার পুরো ক্রিয়েটিভ কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নিল। মানে এতদিন তবুও ফ্রিডম ছিল যে তুমি যা পারো করো, তোমাদেরকে ফ্রিডম আছে, তোমাদের নিজস্ব সিগনেচার স্টাইল আনো, নিজস্ব ভয়েস দেখো, নিজস্বতা সেই সিনেমার মধ্যে আনো। এবার ক্রিয়েটিভ কন্ট্রোল নিয়ে যাওয়ার ফলে কি হয়েছে, এমন কিছু পরিচালকরা সে চুজ করছে যারা হয়তো খুব বড় পরিচালক নয়, ব্র্যান্ড নয়, ছোট পরিচালক, তাদেরকে হায়ার করছে যাতে তাদেরকে কন্ট্রোল করতে পারে। মানে আদিত্য চোপড়ার যে ভিশনটা দেখেছে, জাস্ট ওটা ওরা এক্সিকিউট করবে কমান্ডো অনুযায়ী। এবার আয়ন মুখার্জিকেও সে সেইভাবে এনেছে, টাইগার 3 এর পরিচালকের মানিশ শর্মা, তাকেও সেইভাবে নিয়ে এসছে। এবার আয়ন মুখার্জি না এই টাইপের সিনেমা বানানোর জন্য একেবারেই ক্যাপেবল নয়, সেটা ব্রহ্মাস্ত্র সিনেমা দেখে আমি বুঝে গেছি। বাট এটা দেখে আরও পরিষ্কার করে আমার কাছে ক্লিয়ার পিকচার আসলো, কারণ সেইভাবে যে মাস মোমেন্ট বা একটা হিরো এলিভেশন, সেটা যে কীভাবে দিতে হয় সেটা সে যায় না, এবং তার মধ্যে সেই কনভিকশানটাও নেই। কারণ আমরা বলি না সবসময় হিরোর একটা কনভিকশান থাকা দরকার, একটা হিরো এলিভেশন বা ভিলেনকে কীভাবে এলিভেট করতে হবে সিনেমার মধ্যে থ্রু ন্যারেটিভ, সেটা কনভিকশান থাকা দরকার পরিচালকের। বাট আয়ন মুখার্জির কিন্তু সেই কনভিকশানটুকুনিও নেই। সিদ্ধার্থ আনন্দের তবুও আছে, সিদ্ধার্থ আনন্দ সাম লেভেল সেটাকে কিন্তু ওয়ার্ক কিন্তু করিয়ে দিতে পারে। যাই হোক, এবার সিনেমাতে যে ঋত্বিক রোশনের ফাইট সিকোয়েন্সটা আছে একদম শুরুতে, এন্ট্রি সিকোয়েন্স, ওটা কোরিওগ্রাফটা অতটাও বেশি ভালো নয়,
বাট যে শাওলিন টেম্পলের ভিতরে ওই কাটানা, জাপানিজ কাটানা নিয়ে ফাইটটা করবে, সেই জায়গায় একটা মজা দিতে পারে, যেহেতু ঋত্বিক রোশনের নিজস্ব একটা অরা আছে। এবং মানে অরা বলতে কি, ঋত্বিক রোশন জাস্ট লুক দেবে, সেটাতেই একটা অরা ফার্মিং হয়ে যায়। তা ঋত্বিক রোশনের জন্য ওই জায়গাটা খুব ভালো লাগে এবং কুল লেগেছে একদম ঋত্বিক রোশনকে। আমার সত্যি কথা বলতে গেলে আমার ঋত্বিক রোশনকে খুব ভালো লাগে, এবং ঋত্বিক রোশনকে না আমার কোনো অ্যাঙ্গেল থেকে ইন্ডিয়ান বলে মনে হয় না, তাকে আমার বরাবর ফরেনারই লাগে। সে যাই হোক, সেটা আলাদা একটা পার্ট। বাট সেই জায়গায় অ্যাকশন কোরিওগ্রাফি ভালো না হলেও ওই শাওলিন টেম্পলের মধ্যে যে শর্ট ফাইটটা আছে সেটা অ্যাটলিস্ট দেখতে ভালো লাগে ঋত্বিক রোশনের জন্য। কিন্তু সেখানটা তো ওই এক হাতের মধ্যে মানে ফাইট করবে, সেটাও ভাল লাগে না। সব থেকে জঘন্য এন্ট্রি সিকোয়েন্স ছিল হচ্ছে জুনিয়র এনটিআরের। বাপ রে বাপ, মানে তাকে সাউথে ইয়াং টাইগার বলা হয় বলে জাস্ট ব্যাকগ্রাউন্ডে শুধু রোডের সাউন্ড চালিয়ে দিয়েছে, মানে সেটা না এত বিচ্ছিরি লাগছে। এবং তেলেগু গান একটা চুজ করেছে, তা তেলেগু গান তুই ভাই চুজ করেছিস, সেটা একটা প্রপার ভালো গান রাখ, সেটাও সে রাখেনি। সে জায়গায় তার বিজিএমের কাজ খুব একটা এই সিনেমার মধ্যে ভালো নয়। এবং এখানটা কালকির একটা রেফারেন্স নিয়ে আসা হয়েছে, কিন্তু থ্রু আউট ন্যারেটিভ জুড়ে সেই জিনিসটাকে মেনটেন করা হয়নি। এবং টাইগার 3 এর শেষে একটা পোস্ট ক্রেডিট সিন ছিল, যেখানটায় আশুতোষ রানা অ্যাকচুয়ালি ঋত্বিক রোশনকে বলবে যে তুমি ওদের দলে ঢুকছো ঠিকই, কিন্তু ওদের দলে থাকতে থাকতে তুমিও নিজে একটা অন্ধকারে পরিণত হয়ে যাবে। সেই যে ডার্কনেস সিনেমার মধ্যে থ্রু আউট সিনেমার জুড়ে সেই ফিলটা হয়ই না, তাহলে তো সেইভাবে ট্রিটমেন্ট দরকার একটা ডার্কনেস আনার জন্য। এবং আশুতোষ রানার কিন্তু পারফরমেন্স কিন্তু ভালো লেগেছে, তার স্ক্রিন অন টাইম অনেকটাই কম, সে মারাও যায়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আশুতোষ রানার কিন্তু পারফরমেন্স কিন্তু বেশ ভালো লেগেছে, ওই জায়গাটায় আমার কিন্তু মন কিন্তু জয় করতে পেরেছে। এবং আয়ন মুখার্জি এখানটা কিছু জায়গায় কী করেছে, ড্রামা পোর্শনেও খেলার চেষ্টা করেছে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের মধ্যে। বা আশুতোষ রানা যখন মারা যাবে, ঋত্বিক রোশনই মারবে, ওই জায়গায় একটা ড্রামা পোর্শন সে ক্রিয়েট করার চেষ্টা করেছে, সেগুলো সাম লেভেল ওয়ার্ক কিন্তু করে যায়। এবং ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের যে সিনগুলো আছে সেগুলো দেখতে বেশ ভালো লাগে, খুব এক্সট্রাঅর্ডিনারি না, বাট ওই ড্রামা সিকোয়েন্সগুলো ঠিকঠাক বলা যেতে পারে। এইবার জুনিয়র এনটিআরকে এমন প্রেজেন্টেশনই করেছে, মানে তাকে হিরো দেখাবে না ভিলেন দেখাবে, ভিলেন এই পরিচালকের কাছে সেই ভিশনই ক্লিয়ার নয়, আইডিয়াই ক্লিয়ার নয়। কারণ একটা জায়গা আছে, যখন ওই গানটা কিক ইন করবে জানাবে আলী, তার আগে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর একে অপরের সাথে দেখা করবে, এবং ঋত্বিক রোশন জাস্ট থ্রু আউট ন্যারেট করবে যে কি হয়েছে, কি বৃত্তান্ত, কেন সে রোগ এজেন্ট হয়ে গেছে, কেন মার্সেনারি কাইন্ড অফ হয়ে গেছে সে, সেই জিনিসটা যখন এক্সপ্লেন করবে, হুট করে জুনিয়র এনটিআর ওই জায়গায় কনভিন্স হয়ে গেল, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এবার তখন বললো যে ভাই তুই আর আমি একই টিমে, কিন্তু তুই RNDAWর জন্য থাকবি, আমি RNDAWর জন্য বাইরের থেকে অপারেট করবো, কিন্তু আমি ইন্ডিয়ার জন্য হয়েই কাজ করব। কাট টু পরের সিন, ইন্টারভেল ব্লকের অ্যাকশনটা হচ্ছে। ওই অ্যাকশন সিকোয়েন্সে কি হচ্ছে, যখন টুইস্টটা আসছে একদম, তখন সেটা শক করতে পারছে না। সিদ্ধার্থরা যেটা ওয়ারের ক্ষেত্রে শক ভ্যালু হিসেবে আনতে পেরেছে, যে খালিদ মানে টাইগার শ্রফ মারা গেছে অ্যাকচুয়ালিতে, তার ভেষ নিয়ে অন্য আর একজন আছে। এবার সেই জায়গায় যে শক ভ্যালুটা দিতে পেরেছিল না, সেটা এখানে দিতেই পারেনি, কারণ প্রেজেন্টেশনই সেইভাবে করতে পারেনি। কারণ তুমি অ্যাট দ্য সেম টাইম দেখাচ্ছ ভালো, আবার অ্যাট দ্য সেম টাইম গিয়ে দেখাচ্ছ খারাপ, কারণ সে মার্সেনারি হয়ে গেছে কবির, এবং রঘু মানে যে ক্যারেক্টারটা এখানটা প্লে করেছে হচ্ছে জুনিয়র এনটিআর। এবার রঘু পরবর্তীকালে তার সাথে টিম আপ করছে, পরবর্তীকালে আবার বিট্রে করছে, আবার সে ভিলেন দলে চলে যাচ্ছে। সেই জায়গায় টুইস্টটা কাজই করেনি, র্যাদার এরকম করতে পারতো, ওর সাথে দেখাই করেনি, ও জাস্ট ফোন করে থ্রেট দিচ্ছে যে আমি একে অ্যাসাসিন করব, তুই ভাই যদি আটকাতে পারিস আটকা, যেটা টাইগার শ্রফের ক্ষেত্রেও করেছিল ঋত্বিক রোশন ওয়ার্ডের। ওই তুমি যখন ওই টেমপ্লেটটাই ফলো করছো, যে টাইগার শ্রফ ভার্সেস ঋত্বিক রোশন, এখানটা যেরকম জুনিয়র এনটিআর ভার্সেস ঋত্বিক রোশন, তাহলে ওই টেমপ্লেটটা ভাই তুমি তো ফলো করো প্রপার। ওকে থ্রেড দিতে পারতো, থ্রেড দিয়ে তারপর ও যখন প্লেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স হবে, তখন
দুইজনের মধ্যে মারপিট হওয়ার পরে দেখতে পাবেন যে যাকে অ্যাসাসিন করতে এসেছে ঋত্বিক রোশন তাদেরকেই জুনিয়র এনটিআর মেরে দিল। ওই জায়গায় দেখুন তো, ভাবুন তো একটা জিনিস, যে কতটা শক ভ্যালু দিতে পারত, সেই জিনিসটাকে পুরোপুরি আয়ন মুখার্জি মেরে ফেলে দিল। গেল সেকেন্ড হাফে যেই টুইস্টগুলো আসে সেটা তো একদম জঘন্য, ওয়ার্কই করে না। এবং অ্যান্টি গ্র্যাভিটি জিনিসের মানে যা খুশি তাই করে রেখে দিয়েছে, অ্যান্টি গ্র্যাভিটির পুরো মা বোন এক করে রেখে দিয়েছে। তাও মানলাম, ঠিক আছে, যাও, প্লেনের উপর ওই অ্যাকশন সিকোয়েন্স যে তুমি একটা সুপার হিরো কাইন্ড অফ ট্রিট করছো, ঠিক আছে, তবু তর্কের খাতিরে আমি ছেড়ে দিলাম, যে পেন রড অ্যাকশন দেখাচ্ছে তবুও ছেড়ে দিচ্ছি আমি তর্কের খাতিরে। তারপর কিয়ারা আডবাণীর অ্যাঙ্গেলটা, কিয়ারা আডবাণী তাকে তো আই ক্যান্ডি হিসাবে রেখেছে, জাস্ট ওই বিকিনি সিনটাকে জাস্ট ওই সেল করতে পারবে, ওই বিকিনি সিনের জন্য কিয়ারা আডবাণীকে ওখানটায় পুশ করেছে সিনেমার মধ্যে। কিয়ারা আডবাণীর কোনো সিগনিফিক্যান্ট কোনো রোল নেই এখানটায়। গল্পের প্রথম কয়েক মিনিট তাকে দেখালো, 20-25 মিনিট তাকে দেখালো, তারপর মাঝখানে পুরো উধাও সেই, আবার লাস্টে গিয়ে তাকে এন্ট্রি দেওয়া হচ্ছে। এবং ঋত্বিক রোশন যখন বলবে অনিল কাপুরকে, কারণ এখানটায় আশুতোষ রানার মানে তার জায়গা নিচ্ছে এখন অনিল কাপুর। অনিল কাপুরের ব্যাপারটা আমি পরে আসছি, বাট অনিল কাপুরকে সে বলে যে যদি কবিরকে ধরতে হয় তাহলে আমি একাই পারবো। কবির যে ওই জায়গায় থাকবে, ওই সময় থাকবে, সেটা কিয়ারা আডবাণী কি করে বুঝলো? ওই জায়গা তো লজিকের গেল। সেম জিনিস আবার রিপিট করলো, কি যে না, ঋত্বিক রোশন ওকে পুরো জিনিসটাকে ন্যারেট করলো, পুরো ওর বাবাকে কেন মেরেছে কি বৃত্তান্ত ন্যারেট করলো, ও কনভিন্স হয়ে গেল 1 মিনিটের মাথায়। আরে ভাই, তোমার বাবাকে তো খুন করেছে তোমার বাবা, তাহলে তুমি কি করে কনভিন্স হচ্ছ? তুমি কেন ওই মানুষটাকে বিশ্বাস করছো? তোমাকেও তো চাইলে মেরে ফেলে দিতে পারে, একটা তো সন্দেহ তো তোমার মনের মধ্যে কাজ করা উচিত। তুমি 1 মিনিটের মধ্যে কনভিন্স হয়ে গেলে ও যা গল্প ন্যারেট করলো, ও তো ভুলও বলতে পারে তোমাকে ম্যানিপুলেট করার জন্য। ওই জায়গায় যাচ্ছে না, তাই জিনিস দেখালো। মানে লজিকের তো মানে চারিদিক দিয়ে লজিকের পুরো মানে মেরে রেখে দিয়েছে। আর খিস্তি আসছে, বাট খিস্তি দিতে পারছি না। তারপর আরেকটা সিন, মানে যেটা আমি একটা ট্রেলার রিভিউতে বোধহয় ব্রেকডাউন করেছিলাম, নাকি ওয়ার 2 ভার্সেস কুলি যখন করেছিলাম তখন ওখানটায় বলেছিলাম, স্ক্রিনশট দিয়ে আমি বলেছিলাম যে স্পিড বোট নিয়ে পুরো রেসিং ট্র্যাকের মধ্যে ঢুকে যাচ্ছে, ফর্মুলা 1-এর রেসিং ট্র্যাকের মধ্যে। মানে স্পিড বোটটা জলে চলছে, তারপর হুট করে আবার চলে গেল হচ্ছে রেসিং ট্র্যাকের মধ্যে, রেসিং ট্র্যাক থেকে বেরিয়ে আবার জলের মধ্যে চলে গেল। মানে ওই জায়গাটা যা খিল্লি লেগেছে, আর ওই জায়গায় তো মানে গ্রিন স্ক্রিনের কাজ পুরোপুরিভাবে বোঝা ছিল, ওটা পুরোপুরি ফেক লাগছিল। এবং জুনিয়র এনটিআরের যখন এন্ট্রি সিকোয়েন্স হচ্ছে, বাপরে বাপ, ড্রোনে করে নাকি ঝুলে যে সে সোমালিয়া পাইরেটসদের কাছে যাচ্ছে, এবং ওখানটা তো পুরো ভিএফএক্সে বডি করেছে জুনিয়র এনটিআরের। এবং ওই জায়গায় গ্রিন স্ক্রিনের কাজ লোকানোর জন্য কি করেছে, ওখানটা না জিনিসটাকে অন্ধকারের মধ্যে করে দিয়েছে, যাতে পুরো অন্ধকার থাকুক, যাতে মানুষ না ধরতে পারে যে ওখানটায় গ্রিন স্ক্রিনের কাজ খারাপ। এই সিকোয়েন্সটাও আমার চোখে ঠিক ধরা পড়েছে। তো বলবো ট্রেলার টিজারে যতটা চোখে লাগছিল, সিনেমাতে অতটা বেশি চোখে লাগে না, বাট তবুও কিন্তু খারাপ। সিনেমার মধ্যে আরও একটা ভালো দিক বলতে গেলে, যে একটা চেজ সিকোয়েন্স আছে, যেটা ফাইনাল রেকর্ডিং থেকে নিয়েছে মিশন ইম্পসিবল। ওই মিনি কুপারের ওই সিনটা, মিনি কুপার আর হ্যামারের ওই সিনটা, ওই চেস সিকোয়েন্সটা তবুও মজা দিতে পারে, ওটা ভালো লেগেছে। আবার যখন ওটা জাম্প করে আবার ট্রেনের মধ্যে চলে আসে, ওটা তো আবার ভালো লাগে না আবার দেখতে। এবং ওই জায়গায় স্পাইডারম্যানের থেকে আবার সিনটাকে কপি করা হয়েছে। তার মধ্যে জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের মধ্যে যে কনফ্লিক্টটা রাখা হয়েছে, তাদের একটা ব্যাক স্টোরি রাখা হয়েছে, সেটা বলবো ঠিকঠাক, বাট সেটাও মানে কানেক্টেবল নয় ওদের ওই বন্ধুত্বটা। বাট ওই ওখানটার যে জুনিয়র এনটিআরের ছোটোবেলার চরিত্রে যে বাচ্চাটি অভিনয় করছে, তার অভিনয় আমার বেশ কিন্তু ভালো লেগেছে। এবার উইন্টার সোলজারের কনসেপ্টটা তুলেছে, যে বাকি বান্স একটা টাইমে উইন্টার সোলজার হয়ে গেছিলো, তাকে ঠিক রাস্তায় নিয়ে আসার জন্য স্টিভ রজার্স আবার তাকে ঠিক রাস্তায় আনার চেষ্টা করছে, কিন্তু আনতে পারছে না। পরবর্তীকালে এই পুরো মানে আয়রন ম্যানের সাথে, মানে টনি স্টার্কের সাথে ঝামেলা পেতে গেল স্টিভের, এবং ওখান থেকে সিভিল ওয়ারের সূত্রপাত হচ্ছে। সেই জিনিসটা না স্ট্যাবলিশড করতে গেছে, তুমি একটা সিনেমার মধ্যে সেই জিনিসটা তাহলে দেখাতেই পারো না।
তাহলে তুমি এখানটা পুরো থ্রু আউট ভিলেন রাখতে পারতে, পরের পার্টেও ভিলেন রাখতে পারো, তারপর একটা পার্টে গিয়ে তুমি বন্ধুত্বটাকে প্রত্যেকটা পার্টে প্রাধান্য দিচ্ছ, এবং অ্যাট দ্য লাস্ট গিয়ে তুমি তারপর তাকে গিয়ে ঠিক রাস্তায় নিয়ে আসছো। এখানটায় সেই জিনিসটা ট্রোপটা নেওয়া হয়েছে, বাট সেটা এক্সিকিউশনে করতে পারেনি, পুরো ধরিয়ে দিয়েছে জিনিসটাকে। মানে আমি যেই কথাটা বললাম, এটা যদি প্রত্যেকটা পার্টে ছোট ছোট করে রাখতো এবং তারপর আলটিমেটলি গিয়ে ঠিক হতো জুনিয়র এনটিআর, সেটা ভাবুন তো কতটা ভালো হতো। এবং এদের যে বন্ধুত্বটা দেখানো হয়েছে সেটা কানেক্টেবল ফিল হয় না অ্যাট দ্য সাম লেভেল। গানগুলোকে জোর করে ঢোকানো, মানে আভান জাভান যে গান, যেই পজিশনে গানটা আসে ওই পজিশনে তো একদমই দরকার ছিল না। আমি ভাবছি কীভাবে এখানটায় সিনেমার মধ্যে গান ঢোকাতে পারে, একটা সিরিয়াস সিকোয়েন্স চলছে, সেখানটা একটা রোম্যান্টিক সং বাজিয়ে দিল। তারপর হচ্ছে জানাবে আলি গানটার লিরিক্স তো একদম ভাল লাগেনি লিরিক্স, কিন্তু তবুও বলবো যে জুনিয়র এনটিআর এবং ঋত্বিকের ডান্স পারফরমেন্সের জন্য সেটা দেখতে ভালো লাগে, বাট সেটাকে মাসি নাম্বার তো করতে পারে না। অনেকে দেখছি নাটুর সাথে তুলনা করছে ট্রিপিলারের নাটুর না, ওর মধ্যে একটা স্টোরি ছিল, সাদে ওই মানে ওই গানটা অস্কার পায়নি। নাটুর জন্য পুরো যে স্টেজটাকে তৈরি করা হয়েছিল একটা, এবং ওইখানটায় যে ডান্স পারফরমেন্সটা ছিল, একে অপরকে জুনিয়র এনটিআর এবং রামচরণ দাদা একে অপরকে একটা পর্যায়ে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, সবাই হাঁপিয়ে যাচ্ছে, এবং ওখানটা ইন্ডিয়ানদের কোথাও না কোথাও কি ছোটো করা হচ্ছে, কালো চামড়ার মানুষদেরকে ছোটো করছে এরা ব্রিটিশরা। সেই জায়গায় একটা স্টোরি ছিল। সেই নাটুর সাথে এই জানাবে আলি গানের কোনো তুলনাই হয় না। গানটা তো বাজে লিরিক্যালি, এবং গানটা যেহেতু ওদের দুইজনের ডান্স পারফরমেন্সের জন্য দেখতে ভালো লাগে। এবং আমি রিসেন্ট টাইমে একটা জিনিস বুঝলাম, প্রীতম তো একটা টাইমে কপি মিউজিক করতো, এখান থেকে ওখান থেকে কপি করে চালাতো। এখন যেহেতু কপি করতে পারে না, এখন অরিজিনালিটি আনতে হবে গানের মধ্যে, তার জন্য তার গানের কোয়ালিটি পড়ে গেছে। তবুও তার গান শুনতে একটা পর্যায়ে ভালো লাগতো, যতই কপি হোক ভালো লাগতো। বাট প্রীতমকে না এবার না রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত। কারণ আমি দেখছিলাম এই সিনেমাটা, ওই অনুরাগ বসুর সাথে করলো মেট্রো ইন দিনো, সিনেমাটাও ঝুল ছিল, জালি একটা সিনেমা, বাট ওখানটা গানগুলো ভালো ছিল না, মনোপুত কোনো গানই ছিল না। একটাই গান আমার শুধু ভালো লেগেছে, তেরে শহর মে, ওই গানটাই আমার জাস্ট ভালো লেগেছে। বাট এখন না প্রীতমের না রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত, মানে প্রীতমের আর মিউজিক করাই উচিত না। প্রীতমের মিউজিক এখন আর সত্যি ভালো লাগছে না, এবং প্রীতমের সেই মাস সেন্সিবিলিটিটা নেই ওর মধ্যে, ওই সফট আরবান ওই ব্যাপারটাই আছে, ওই রকম গানই সে কম্পোজ করুক, বাট এই টাইপের মাস সিনেমার জন্য সে ক্যাপেবেলি একদমই নয়, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব একটা আহামরিও নয়। এবার যদি অনিল কাপুরের পর্যায়ে আসি, অনিল কাপুর তো টম ক্রুজের ফ্যান। এবার টম ক্রুজের একটা সিনেমাতেও সে অভিনয় করেছে, মিশন ইম্পসিবলের একটা পার্টে। এবার ওখানটা ছোট্ট একটা চরিত্র ছিল, জাস্ট কয়েক মিনিটের, এবার ওখানটায় অভিনয় করাও যা না করাও তাই। অনিল কাপুর বলেছে জাস্ট আমি টম ক্রুজের ফ্যান বলে আমি ওই সিকোয়েন্সটার জন্য রাজি হয়েছি। এবার কী হচ্ছে, এই সিনেমাতে যখন তাকে ঢোকানো হচ্ছে, সে একটা জিনিস ভেবেই হয়তো এই সিনেমার মধ্যে ঢুকেছে যে দুধের সাথে হয়তো ঘুলে মেটাতে পারবো। অরিজিনাল মিশন ইম্পসিবলে তো আমাকে সেইভাবে জায়গা দেওয়া হয়নি, তাই সস্তার মিশন ইম্পসিবলে আমাকে জায়গা দেওয়া হোক, আমি সেখানটায় ঢুকি। এবং সে যেভাবে পারফর্ম করেছে তাকে তো সেইভাবে তো ভালোও লাগেনি, এবং তাকে একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছে যে ঋত্বিকের হাতের পুতুল, ঋত্বিক যেভাবে নাচাচ্ছে সেইভাবে নাচছে, খুব যে তার যে একটা ছাপ ছাড়া সেটা করতে পারেনি। যেরকম টাইগারের ক্ষেত্রে টাইগারের হ্যান্ডেলার ছিল হচ্ছে গিরিশ কনরাড, সেই তার যে অভিনয়টা এবং তার যে দাবদাবাটা সেটা ফিল হয়, ঠিক আছে। বা আশুতোষ রানা, সেটা না ফিল হয়, তার অভিনয়টাও ভালো ছিল, তার ক্যারেক্টারটাও ভালো ছিল। বা গিরিশ কনরাড, তারও ক্যারেক্টারটা খুব সুন্দর করে ওয়েল রিটেন একটা ক্যারেক্টার ছিল। এবার এখানটায় সেই জিনিসটা ফিলই হয় না, মনে হচ্ছে কি এক তো কাবিরের হাতের পুতুল, এবং অনিল কাপুর কোথাও না কোথাও নিজেকে নিজে প্লে করেছে এই সিনেমার মধ্যে। মানে যদি অনিল কাপুরকে তো অনেকটা ফানিয়ার ওয়েতে একটু লাইট হার্টেড মুডে তাকে দেখতে পারি বিভিন্ন ইন্টারভিউসে বা পাবলিক অ্যাপিয়ারেন্সে, বাট এটা যদি এরকম হতো যে অনিল কাপুর যদি রিয়েল লাইফে অ্যাগ্রেসিভ একটা পার্সন হতো, তাহলে সে কীভাবে বিহেভিয়ার করতো, সেই জিনিসটা এই অ্যাগ্রেসিভ অনিল কাপুরের অ্যাগ্রেসিভ ভার্সনটাই আমরা দেখতে পাচ্ছি যে নিজেকে নিজে প্লে করছে। তাই এই প্রবলেমগুলো তো সিনেমার মধ্যে ভরে ভরে আছে। আর ক্লাইম্যাক্সের অ্যাকশন সিকোয়েন্সটা তবুও ভালো লেগেছে ওই জায়গাটায়,
এবং যেটা বললাম যে বন্ধুত্বটার জন্য না আরও জায়গা দেওয়া উচিত ছিল, সেই জিনিসটা ফিলও হয় না সেইভাবে, এবং কনফ্লিক্টটাও সেইভাবে আসে না, সেই কনফ্লিক্ট যখন আসে সেটাও ফিল হয় না, টুইস্টগুলো ওয়ার্ক করে না, এবং সিনেমা ক্লাইম্যাক্সে শেষ হয়েও শেষ হয় না। মানে তুমি ক্লাইম্যাক্সটা একটা দেখালা, তারপর আবার গিয়ে দেখাতে হচ্ছে, কারণ জুনিয়র এনটিআরকে নিয়ে যাবে, এবার আউট অ্যান্ড আউট তাকে ভিলেনও দেখাতে পারবে না, তাকে তো হিরো পোর্ট্রে করতে হবে, যার জন্য ওই উইন্টার সোলজারের কনসেপ্টটা এখানটায় নিয়ে এসছে, যেটা এক্সিকিউশন ঠিকঠাক করে করতেও পারেনি আয়ন মুখার্জি। এবার ওকে ভালোও দেখাতে হবে, পজিটিভ নোটেও নিয়ে আসতে হবে, কারণ যদি পুরোপুরি নেগেটিভ শেডে দেখি দেয় তাহলে তো পুরো জুনিয়র এনটিআরের ফ্যান যারা আছে সাউথ বেল্টে তো পুরো ব্যাকল্যাশ খেয়ে মরবে ঋত্বিক রোশন এবং ওয়াইআরে, যার জন্য সেই দিক থেকে বাঁচার জন্য তাকে পজিটিভ নোটে নিয়ে আসে, এবং ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর তারা বিভিন্ন দেশে যায়, কারণ এখানটায় একটা ভালো দিক আছে সেটা হচ্ছে পাকিস্তানকে আবার ভিলেন দেখায়নি এখানটায়, বিভিন্ন দেশকে এখানে ভিলেন দেখানো হয়েছে এবং বিভিন্ন দেশ ইন্ডিয়ার উপরে অ্যাটাক করতে চায়, এটাই দেখানো হয়েছে। এইবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে তা লাস্টে গিয়ে আবার দেখতে পাচ্ছি তারা দুইজন মিলে ওই যে কাইন্ড অফ একটা ইলুমিনাটি একটা গ্রুপ দেখানো হয়েছে, তাদেরকে গিয়ে এলিমিনেট করে আসছে, মানে শেষ হয়েও শেষ হচ্ছে না সিনেমাটা। তারপর পাঠান, জওয়ান এদের রেফারেন্স রাখা হয়েছে, ন্যানার রেফারেন্সটা রাখা হয়েছে, ন্যানার মেয়েকে এখানটা দেখানো হয়েছে, সে একটু বড় হয়ে গেছে। তারপর অন্যদিকে হচ্ছে আমাদের খালিদের মানে মানে ওয়ারের যে রিকল ভ্যালুগুলো সেগুলোকে রাখা হয়েছে, ন্যানা বা খালিদের ওই ব্যাপারটা। এবং আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যে যদি এত বছরেরই প্রেম ছিল, 10 বছর না 15 বছরের প্রেম ছিল কিয়ারা আডবাণী এবং ঋত্বিক রোশনের মধ্যে, তাহলে কি করে কাইন্ড অফ তো ওখানটা রোম্যান্টিক ভাবেই প্রেজেন্ট করা হয়েছিল বাণী কাপুর এবং ঋত্বিক রোশনকে ওয়ার্ডের মধ্যে, তাহলে কি করে ওখানটা প্রেমটা দেখানো হয়? তাই এগুলো তো লজিকের অনেক সমস্যা আছে। আর আরও একটা বড় লজিকের সমস্যা আমি বলে দিচ্ছি, ওয়ারের মধ্যে না একজন ভিলেনকে দেখানো হয়েছিল, দেখবেন একদম ওপেনিং সিনে ওয়ারের, যখন ঋত্বিক রোশনকে এন্ট্রি দেওয়া হচ্ছে, ঋত্বিক রোশন এক জায়গায় দাঁড়িয়ে আছে স্নাইপ করবে বলে, এবং একটা লোকরে দেখানো হচ্ছে, একজন টেররিস্টকে দেখানো হচ্ছে, তার দিকে এম করে আছে হচ্ছে ঋত্বিক রোশন, এবং অন্যদিকে যে কোঅর্ডিনেটর যে পুরো জিনিসটাকে ব্রিফিং করছে যে কিভাবে মারবে, কোথায় আছে কি বৃত্তান্ত, পুরো জিনিসটাকে ব্রিফিং করছে যে কোঅর্ডিনেটর, তাকে দেখতে পাচ্ছি যে লাস্টে যে টুইস্ট আকারে ওখানেও কিন্তু একটা ছোটোখাটো টুইস্ট দেওয়া হয়েছে, যে অ্যাকচুয়ালি যে টার্গেট ছিল সে অ্যাকচুয়ালিতে টার্গেট নয়, যে কোঅর্ডিনেটর ছিল সে অ্যাকচুয়ালিতে টার্গেট, এবং তাকে গুলি করে মেরে দিচ্ছে, এবং সে RNDAWর জন্য রোগ একটা এজেন্ট হয়ে যাচ্ছে। সেই জিনিসটাই কত সুন্দর করে সিনেমার মধ্যে আনা হয়েছিল, এবং ওই জায়গায় যে ভিলেনটাকে দেখানো হয়েছিল, অ্যাকচুয়ালি যাকে এম করা হয়েছিল, যে মূল টার্গেট ছিল আমরা অডিয়েন্স হিসাবে জানতাম, কিন্তু অ্যাকচুয়ালি তো ও টার্গেট নয়, সেই ভিলেনটা গেল কোথায়? সেই ভিলেনটা তো পুরোপুরিভাবে গায়েবই হয়ে গেল এখান থেকে। তা এই যে এই জিনিসগুলো মানে এত লজিকের অভাব আমি ফিল করেছি, মানে তোমরা একটা ইউনিভার্স সেট আপ করছো, বাট তোমরা এমন এমন কিছু জায়গায় প্লট হোল ছেড়ে দিচ্ছ যেগুলো মানুষের চোখে পড়বে। তা আমার এই সিনেমার মধ্যে এইগুলোই চোখে পড়েছে বলে আমি বললাম, তা বলবো যে খুবই বিলো অ্যাভারেজ একটা সিনেমা হয়েছে। আমি চাই এই স্পাই ইউনিভার্সের সিনেমা এবারও একটু অনেক বন্ধ হয়ে যাক, কারণ এই সিনেমাটা ক্র্যাশ করে যাক, আমি এটাই চাই, নাহলে এরকম খাজা খাজা স্ক্রিপ্ট এবং খাজা খাজা সিনেমা আমাদেরকে গিলতে হবে। এবং শ্রীধর রাঘবন স্ক্রিন প্লে লিখেছে, জানি না রামায়ণের ক্ষেত্রে কি করবে, কারণ রামায়ণেও সে স্ক্রিন প্লের কাজ করেছে, এখন একটু মনের মধ্যে সন্দেহ দেখা দিচ্ছে, দেখা যাক বাদ বাকি কী হয়। বাট এই সিনেমাগুলো স্পাই ইউনিভার্স এবারে একটুখানি বন্ধ হয়ে যাওয়া উচিত। আলফা তো আসবে, কারণ আলফার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবং আলফার একটা পোস্ট ক্রেডিট সিনে আলফাকে দেখানো হয়েছে, সেখানটা ববি দেওয়ালকে দেখতে পাচ্ছি, পরের পার্টে ববি দেওয়ালকে অ্যাজ আ ভিলেন হিসাবে আনা হবে, এবং ফাইনাল শোডাউনটা মানে তুমি একটা ভিলেনকেও বাঁচিয়ে রাখছো না, যে প্রত্যেকটা পার্টে সেই ভিলেনকে বিল্ড আপ দিতে 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 গিয়ে একটা থ্যানোসের মতন গিয়ে একটা ভিলেন তৈরি করলে তারপর গিয়ে আলটিমেটলি এন্ড গেম বা ইনফিনিটি ওয়ার তৈরি হচ্ছে, সেরকম ভিলেনকেও রাখছো না, তুমি প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা ভিলেনকে মেরে দিচ্ছ। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ববি দেওয়ালকে রাখা হয়েছে, ববি দেওয়ালকে ভাল লাগছে বেশ, এবং জোর করে কোনো ক্যামিও না, ওটা অর্গানিক্যালিভাবেই আসছে, সেই জিনিসটা ভালো লেগেছে। এবং যাকে অ্যাকচুয়ালি বাচ্চা মেয়েটাকে দেখানো হয়েছে আলফা বলে, ওই বাচ্চা মেয়েটা আমার যতটা সম্ভব মনে হচ্ছে যে
ওটা আলিয়া ভাট হতে চলেছে। এবং এটাই ভাল লাগছে যে ডারের সময় যে সানি দেওয়ালের সাথে ওয়াইএফের একটা বড় ঝামেলা হয়ে গেছিলো, যেহেতু মেন ক্রিমটা শাহরুখ খান নিজে খেয়ে বেরিয়ে গেছিলো, মেন ক্রিমটা সানি দেওয়াল খেতে পারেনি, যার জন্য ঝামেলা হয়ে গেছিলো। তারপর থেকে তো ওয়াইএফের ব্যানারে আর কোনো সানি দেওয়াল কাজও করেনি। তার ভাই আবার ওয়াইএফের ব্যানারে এই সিনেমাটা করছে অ্যাজ আ ভিলেন হিসাবে। এবার তাকেও মেরে দেবে আলফাতে, সেটা জানা কথা, তাকেও বাঁচিয়ে রাখবে না, কারণ কিং পিন লেভেলের কোনো ভিলেন এখানটায় তৈরি হবে না। প্রত্যেকটা পার্টে স্ট্যান্ডার্ড গল্প আর স্ট্যান্ডার্ড ভিলেন থাকবে। এই তো হচ্ছে সিনেমা, আর এই তো হচ্ছে স্পাই ইউনিভার্স। মানে আমি শুধু ভাবছি যে সেকেন্ড হাফে সিনেমাটাকে কি আননেসেসারিভাবে স্ট্রেচ করা হয়েছে, অনেক সিকোয়েন্স। এটা 2 ঘন্টা 2.5 ঘন্টা রানিং টাইমের মধ্যে ইজিলি এই সিনেমাটা চলে আসতে পারতো। মানে এতটাই স্ট্রেচড লাগে সেকেন্ড হাফে, আমি বোর ফিল করছিলাম। ফার্স্ট হাফে তবু ওয়াচেবল লাগছিল, সেকেন্ড হাফে আর একটাও অ্যাকশন কোরিওগ্রাফি ভাল লাগছিল না। তবু ক্লাইম্যাক্সেও ওদের দুজনের অরাটার জন্য একটুখানি দেখতে ভালো লাগছিল, ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের জন্য। এবং ফার্স্ট ওই ঋত্বিক রোশনের এন্ট্রি সিকোয়েন্সটাই আমার যা ভালো লেগেছে। তো এই ছিল এই সিনেমার পুরো আলটিমেটলি রিভিউ, পুরো ডিটেলড একটা রিভিউ করেছে স্পয়লার নিয়ে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতন টাটা, বাই।